সুপ্রিয় নিশিগল্প চ্যানেলের আমার শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের নিশিগল্প চ্যানেলের হোস্ট KH রানা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নিশিগল্পের আজকের 13তম পর্বে। আজ রাতে আমি আপনাদেরকে কোনো সাধারণ ভূতের গল্প শোনাবো না। আজ আমি আপনাদেরকে নিয়ে যাব এক অভিশপ্ত মায়ের জগতে। এই গল্প এক সরল হৃদয়ের, যার বিশ্বাসকে পুঁজি করে এক অশরীরী সত্তা বুনেছিল এক বিধ্বংসী প্রেমের জাল। এই গল্প এক প্রতিশ্রুতির, যা ভাঙার পরিণাম ছিল কল্পনারও অতীত। মেঘনা নদীর তীরে রতনপুর গ্রামের বাতাসে কান পাতলে আজও শোনা যায় সেই কাহিনী। চলুন আমার সাথে প্রবেশ করুন আজকের ভয়াল রাতের গভীরে। গল্পের নাম নীলাবতীর অভিশপ্ত মায়া। মেঘনা নদীর শান্ত স্রোত যে গ্রামটিকে মায়ের মতো আগলে রেখেছে, যার নাম রতনপুর। সবুজ ধানের ক্ষেত, মাটির ঘর আর সরল মানুষ, এই নিয়েই এই গ্রামটি। এই গ্রামের এক প্রান্তে বাস করত সাদিক নামের এক টকবগে যুবক। বয়স সবে 21 কি 22। ছোটবেলায় বাবাকে হারানোর পর মা আর ছোট বোন রিমিকে নিয়ে গড়া তার এই পৃথিবী। সাদিক ছিল পরিশ্রমী, সৎ এবং আল্লাহ ভীরু। 5 ওয়াক্ত নামাজ পড়া আর হালাল রুজি দিয়েই তার সংসার চালানো, এর বাইরে আর কোনো দুনিয়াই তার ছিল না। গ্রামের সব কিছুই ছিল একদম স্বাভাবিক, শুধু একটি জায়গা ছাড়া। নদীর বাঁকে একেবারে শেষ মাথায় দাঁড়িয়ে ছিল এক শতাব্দী প্রাচীন বটগাছ। গাছটা অতি বিশাল ছিল, 10 জন মিলেও এর গুড়ি বেষ্টন করতে পারত না। এর ঝুড়িগুলো সাপের মতো এঁকে বেঁকেও যেন মাটিতে নেমে এসেছিল। তৈরি করেছিল এক অন্ধকার দুর্গ। দিনের বেলাতেও এর নিচে সূর্যের আলো প্রবেশ করত না। গ্রামের মানুষ বিশ্বাস করত এই গাছে জিনপরির বাস। কত মানুষ নাকি রাতের বেলায় ওদিক দিয়ে অদ্ভুত সুর শুনেছে। অনেকেই নাকি বিভিন্ন আলোর ঝলকানি দেখেছে। এমনকি গ্রামের সবচেয়ে সাহসী লোকটিও সূর্য ডুবার পর ওই গাছের নামও পর্যন্ত মুখে আনত না। সবাই বলতো ওটা শয়তানের বৈঠকখানা। সেদিন ছিল জ্যৈষ্ঠ মাসের এক তপ্ত বিকেল। সাদিক দূরের হাট থেকে বাড়ি ফিরছিল। হঠাৎ করেই যেন আসমান জমিন এক হয়ে গেল। কালো মেঘে ছেয়ে গেল পুরো আকাশটা। দিনে দুপুরেই যেন রাতের অন্ধকার নেমে এলো। বাতাস যেন নেকড়ের মতো গর্জন করতে শুরু করলো। সাদিকের সে এই ভয়াল পরিবেশ দেখে তার নৌকাটা খুব দ্রুতই সে চালনা করতে শুরু করলো নদীতে। নৌকাটা ধুলতে শুরু করলো। প্রাণ বাঁচাচ্ছে সে। কোনো মতে নৌকা তীরে ভিড়িয়েই দৌড়ে আশ্রয় নিল সেই অভিশপ্ত বট গাছটির নিচে। চারিদিকে তখন প্রলয় চলছে। বিদ্যুতের কর্কর শব্দে কান পাতা দায়। বৃষ্টির ফোঁটাগুলো যেন ওপর থেকে একদম নিচের দিকে পাথরের মতোই নেমে আসছিল। সে গাছের বিশাল এক কাণ্ডের আড়ালে নিজেকে গুটিয়ে নিয়ে সৃষ্টিকর্তাকে ডাকছিল। ঠিক তখনই ঝড়ের ভয়ঙ্কর শব্দকে ছাপিয়ে তার কানে এলো এক অপার্থিব সুর। এত মিষ্টি, এত করুণ সে সুর, যেন কোনো বেহেশতি হুর নিজের দুঃখের কাহিনী গাইছে। সাদিক প্রথমে ভাবল তার মনের ভুল, কিন্তু সুরটা আরো স্পষ্ট হলো। এক অজানা আকর্ষণে সে শব্দের উৎস খুঁজতে লাগলো। বিদ্যুতের এক ঝলকানিতে তার রক্ত হিম হয়ে গেল। সে দেখল গাছের সবচেয়ে উঁচু ডালে পাতার আড়ালে বসে আছে এক নারী। তার গায়ের রং পূর্ণিমার চাঁদের চেয়ে উজ্জ্বল। ঘন কালো চুল কোমর ছাড়িয়ে নেমে গেছে। আর তার চোখ দুটো ছিল যেন গভীর নীল সমুদ্রের মতো। পরনে তার আকাশী নীল রঙের শাড়ি, যা বাতাসের সাথে উড়ছিল। সাদিক বাকরুদ্ধ হয়ে গেল। ভয়, বিস্ময় আর মুগ্ধতা তাকে গ্রাস করল। মেয়েটি তার দিকে তাকিয়ে হাসল।
সেই হাসিতে যেন জগতের সব বিষাদ দূর হয়ে যায়। মেয়েটি জলের তরঙ্গের মতো মিষ্টি কণ্ঠে বলল, ভয় পেও না পথিক, আমি তোমার কোনো ক্ষতি করব না। সাদিকের গলা শুকিয়ে যেন কাঠ। সে কোনো মতে ডুব গিলে জিজ্ঞেস করল, কে কে আপনি? এই ভয়ঙ্কর ঝড়ে এখানে কি করছেন? মেয়েটি ঢাল থেকে যেন ভেসে ভেসে নিচে নেমে এলো। তার পা মাটি স্পর্শ করল না, মাটির কয়েক ইঞ্চি উপরে সে যেন ভাসছিল। সে বলল, আমার নাম নীলাবতী, এটাই আমার নিবাস। সে বটগাছটিকে দেখে বলল। সাদিকের বুঝতে বাকি রইল না, এ কোনো সাধারণ মানবী নয়। গ্রামের প্রচলিত কাহিনীগুলো তার জানা ছিল, তাই সে সহজে বুঝতে পারল যে এটি কোনো অশরীরী। সে কোনো অশরীরের খপ্পরে পড়েছে। তার শিরদাঁড়া দিয়ে এক শীতল স্রোত বয়ে গেল। নীলাবতী তার মনের কথা বুঝতে পেরেই যেন বলল, আমি জানি তুমি কি ভাবছ। হ্যাঁ, আমি তোমাদের জগতের নই, আমি একজন পরী। বহুকাল ধরে এই বৃক্ষকে আশ্রয় করে একাকী জীবন কাটাচ্ছি। আজ বহু যুগ পর তোমার মতো একজন নিষ্পাপ হৃদয়ের মানুষকে দেখে আমার খুব ভালো লেগেছে। ঝড় ততক্ষণে থেমে গেছে, চারিদিকে অস্বাভাবিক রকম শান্ত। নীলাবতী বলল, রাত বাড়ছে, তোমাকে তো এবার ফিরতে হবে, কিন্তু যাওয়ার আগে আমাকে একটা কথা দিতে হবে। আমাদের এই সাক্ষাতের কথা, আমার কথা তুমি পৃথিবীর কাউকেই বলতে পারবে না। এটা আমাদের গোপন রহস্য হয়ে থাকবে। যদি তুমি এই কথা ভঙ্গ করো, তাহলে আমার অস্তিত্ব বিপন্ন হবে, আর তার পরিণাম হবে খুবই ভয়ঙ্কর। কথা দাও সাদিক, তুমি এই সাক্ষাতের কথা কাউকেই কিছু বলবে না। সাদিক তার মায়াবী চোখের দিকে তাকিয়ে সম্মোহিতের মতো মাথা নাড়ল। আমি কথা দিচ্ছি নীলাবতী, আমার জীবন থাকতে এই রহস্য কাউকে আমি জানাবো না। নীলাবতী খুশি হয়ে গেল এবং খুশি হয়ে তার হাত থেকে একটি উজ্জ্বল নীল পাথর সাদিকের হাতে দিয়ে বলল, এটা আমার পক্ষ থেকে তোমাকে উপহার, এটা তোমার কাছে রাখো। আর যখনই আমার সাথে তোমার দেখা করতে ইচ্ছে করবে, মধ্যরাতে এই পাথরটা হাতে নিয়ে তুমি নদীর ধারে চলে আসবে। আমি তোমার জন্য অপেক্ষা করব। পাথরটা হাতে নিতেই সাদিকের মনে হলো এটা যেন একটা বরফ শীতল স্রোত তার পুরো শরীর দিয়ে বয়ে গেল। সেই রাতের পর সাদিকের জীবন যেন এক অদ্ভুত খাতে বইতে শুরু করলো। নীলাবতীর দেওয়া সেই নীল পাথরটার প্রভাবে তাদের অভাবের সংসারে সচ্ছলতা ফিরে এলো। খেতে বাম্পার ফলন, ব্যবসায়ে লাভ। কিন্তু যে সাদিক একসময় সন্ধ্যায় বাড়ি ফিরে আসতো, মায়ের সাথে বসে গল্প করত, তার ছোট বোন রিমির সাথে খুনসুটি করত, সেই সাদিকই কেমন যেন অচেনা হয়ে যেতে লাগলো। দিনের বেলা সে চুপচাপ আনমনা হয়ে থাকত। কাজ করতে করতে হঠাৎ নদীর দিকে তাকিয়ে থাকতো সে ঘন্টার পর ঘন্টা। রাতের খাবার শেষ করেই সে কোনো অজুহাতে বেরিয়ে যেত, ফিরতো একেবারে শেষ রাতে। তার মা জিজ্ঞেস করলে বলতো, কাজের অনেক চাপ মা, একটু নদীর ধারে হাওয়া খেতে যাই। কিন্তু তার পরিবর্তন ছিল খুবই ভয়ঙ্কর। তার চোখের নিচে গভীর কালো দাগ পড়তে লাগলো, শরীরটা দিনে দিনে শুকিয়ে যেতে লাগলো। মাঝে মাঝে ঘুমের করে সে ফিসফিস করে কথা বলতো, নীলাবতী, নীলাবতী, এ বলে যেন সে বিড়বিড় করত। একদিন রাতে ছোট বোন রিমি ভয়ে চিৎকার করে উঠল। সাদিকের মা ছুটে গিয়ে দেখেন রিমি ভয়ে কাঁপছে। সে বলল, মা, আমি ভাইয়ার ঘরে পানি রাখতে গিয়ে দেখি ভাইয়া আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলছে, কিন্তু ঘরে তো আর কেউই ছিল না, আর ভাইয়ার চোখ দুটো যেন কেমন জল জল করছিল। সাদিকের মা ছেলের বালিশের নিচে একদিন একটা অদ্ভুত জিনিস খুঁজে পেলেন, কতগুলো বুনো ফুল, যা থেকে তীব্র মিষ্টি একটা গন্ধ বেরোচ্ছিল। কিন্তু ফুলগুলো ছিল কুচকুচে কালো। তিনি ফুলগুলো হাতে নিতেই
সেগুলো ছাই হয়ে তার হাতেই যেন মিশে গেল। তার বুকটা অজানা আশঙ্কায় কেঁপে উঠল। সাদিক ততদিনে নীলাবতীর মায়াজালে সম্পূর্ণরূপে বন্দী হয়ে গিয়েছিল। প্রতি রাতে সে সেই বটগাছের নিচেই চলে যেত। নীলাবতী তাকে তার রাজ্যের গল্প শোনাত, যেখানে মানুষ অমর, যেখানে কোনো দুঃখ নেই, শুধু অফুরন্ত সুখ। সাদিক সেই জগতের স্বপ্নে বিভোর হয়ে পড়েছিল। একদিন সাদিকের মা পাশের এক গ্রামের সম্ভ্রান্ত পরিবারের একটি মেয়ের সাথে সাদিকের বিয়ের প্রস্তাব নিয়ে এলো। মেয়েটির নাম ছিল ফাতিমা। ফাতিমা ছিল রূপে গুণে অনন্যা এবং খুবই ধার্মিক একটি মেয়ে। সাদিক প্রথম রাজি হতে চায়নি, কিন্তু মায়ের কান্নাকাটি আর অনুরোধে সে চুপ করে রইল। সে রাতেই ঘটল প্রথম অঘটন। সাদিক যখন নীলাবতীর সাথে দেখা করতে গেল, সে তার বিয়ের খবরটা জানালো। খবরটা শোনার সাথে সাথে নীলাবতীর সুন্দর মুখটা কঠিন হয়ে গেল। তার নীল চোখ দুটোতে যেন ঈর্ষার আগুন জ্বলে উঠল। চারপাশের বাতাস ভারী হয়ে এলো। বটগাছের পাতাগুলো বিনা বাতাসে থরথর করে কাঁপতে শুরু করলো। নীলাবতী এক শীতল হিসিসে গলায় বলল, বিয়ে? তুমি আমাকে ছাড়া অন্য কোনো নারীকে নিয়ে ভাবলে কি করে সাদিক? তুমি কি ভুলে গেছো? তুমি আমাকে কথা দিয়েছ, তোমার শরীর, মন, আত্মা সবকিছুই এখন শুধুই আমার। ওই ফাতিমার যদি কোনো ক্ষতি হয়, তার জন্য কি তুমি দায়ী থাকবে না? কথাগুলো বলে নীলাবতী হাওয়ায় মিলিয়ে গেল। সাদিক বাড়ি ফেরার পথে দেখল যে পথটা ফাতিমাদের বাড়ির দিকে চলে গিয়েছে, সেই পথের সবচেয়ে বড় যে আম গাছটা, তা যেন বজ্রাঘাতে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। যদিও সেদিন আকাশ ছিল পরিষ্কার, আকাশে এক ফোঁটা মেঘও ছিল না। সাদিকের শিরদাঁড়া দিয়ে ভয়ের একটি শীতল স্রোত বয়ে গেল। সে বুঝতে পারল, এ ভালোবাসা নয়, এ এক ভয়ঙ্কর দখলদারিত্ব। ভয়ে আর অপরাধ বোধে সাদিক একদমই ভেঙে পড়ল। সে দৌড়ে বাড়ি ফিরে তার মাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল এবং রাতের পর রাত ধরে ঘটে চলা সমস্ত ঘটনাই তার মাকে খুলে বলল। সব শুনে তার মা ভয়ে পাথর হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন তার ছেলে এক ভয়ঙ্কর অশরীরী সত্তার কবলে পড়েছে। তিনি আর এক মুহূর্ত দেরি না করে গ্রামের মসজিদের ইমাম সাহেব রহমত আলীকে ডেকে আনলেন। রহমত আলী ছিলেন একজন জ্ঞানী এবং অত্যন্ত আল্লাহ ভীরু মানুষ। তিনি সব শুনে সাদিকের দিকে তাকিয়ে বললেন, সাদিক, তুমি যাকে পরী ভাবছ, সে পরী নয়, সে এক শক্তিশালী এবং পথভ্রষ্ট জিন। সে তোমাকে মায়ের জালে ফাঁসিয়ে তার জগতে নিয়ে যেতে চায়। তুমি ওকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে তোমার মাকে সব বলেছ। এতে ও আরো ক্ষিপ্ত হয়ে উঠেছে। আজ রাতেই ও তোমার উপর চূড়ান্ত আঘাত হানবে, কিন্তু ভয় পেও না। আল্লাহর কালামের চেয়ে বড় কোনো শক্তি এই দুনিয়ায় নেই। ইমাম সাহেবের কথা মতো সারা বাড়িকে সুরক্ষিত করার ব্যবস্থা নেওয়া হলো। ঘরের প্রতিটি কোণায়, দরজায়, জানালায় আয়তুল কুরসি এবং চারকুল পড়ে ফু দেওয়া পবিত্র পানি সহ ঘরের চারপাশে লবণ পানি ছিটানো হলো। সাদিককে অজু করে ঘরের ঠিক মাঝখানে বসানো হলো। তার হাতে দেওয়া হলো একটি তসবিহ। ইমাম সাহেব সাদিকের মা এবং রিমিকে তাকে ঘিরে বসে কোরআন তেলাওয়াত করতে শুরু করলেন। রাত গভীর হওয়ার সাথে সাথেই প্রকৃতি যেন ক্ষিপ্ত হয়ে উঠল। বাইরে আবার সেই ভয়ঙ্কর ঝড় শুরু হলো, যদিও আকাশে কোনো মেঘই ছিল না। ঘরের দরজা জানালা কেউ যেন প্রবল শক্তিতে ধাক্কা দিতে লাগলো, আঁচড়াতে লাগলো। দেয়ালের ভেতর থেকে ফিসফিস শব্দে ভেসে আসতে লাগলো। হঠাৎ সাদিক তার কানে নীলাবতীর কণ্ঠ শুনতে পেল, কিন্তু এবার আর সেই মিষ্টি সুর নেই। এক বীভৎস কর্কশ গলায় সে চিৎকার করছিল, বিশ্বাসঘাতক, তুই আমার বিশ্বাস ভেঙেছিস। সাদিক, তুই আমার ভালোবাসা প্রত্যাখ্যান করেছিস। আজ তোকে আমার সাথে আমার জগতে নিয়েই যাব। কেউ তোকে বাঁচাতে পারবে না। ঘরের চালের উপর থেকে ঝুরঝুর করে বালি পড়তে লাগলো। ঘরের একমাত্র হারিকেনটা ধপ করে নেমে গেল। ঘুটঘুটে অন্ধকারে ঘরের তাপমাত্রা যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেল।
আর সেই অন্ধকারের মধ্য থেকে ভেসে এলো এক পচা মিষ্টি ফুলের গন্ধ। হঠাৎ ঘরের মাঝখানে সাদিকের ঠিক সামনে অন্ধকারের মধ্যে থেকে যেন জমাট বেঁধে এক অভয়ক তৈরি হতে লাগলো। প্রথমে সেটা ছিল নীলাবতীর সেই অপরূপা মূর্তি, কিন্তু পর মুহূর্তেই তার শরীরটা মোচড়াতে শুরু করলো। কটকট করে হাড় ভাঙার মতো শব্দ হতে লাগলো। তার সুন্দর মুখটা গলে গিয়ে এক বীভৎস চেহারায় পরিণত হলো। চোখ দুটো জ্বলন্ত কয়লার মতো ধপধপ করছে। মুখটা চিরে কান পর্যন্ত যেন চলে গেছে, আর সেখান থেকে বেরিয়ে এসেছে ধারালো দাঁত। তার পা দুটো মানুষের পায়ের বদলে ঘোড়ার মতো খুরে রূপান্তরিত হলো। তার পিঠ থেকে বেরিয়ে এলো দুটো চামড়ার ডানা। সেই ভয়ঙ্কর মূর্তিটা এত লম্বা নৌকোয়ালা আঙ্গুল দিয়ে সাদিকের দিকে এগিয়ে আসতে লাগলো। ইমাম সাহেব চিৎকার করে সূরা ইয়াসিন পড়তে শুরু করলেন। তার কণ্ঠের প্রতিটি আয়াত যেন এক একটি আগুনের তীরের মতো সেই সত্তাকে আঘাত করছিল। সত্তাটি এক ভয়ঙ্কর চিৎকার করে কিছুটা পিছিয়ে গেল। সে এবার তার সমস্ত শক্তি দিয়ে সাদিকের উপর ঝাঁপিয়ে পড়তে চাইল, কিন্তু সাদিক তার মা আর রিমির সম্মিলিত প্রার্থনার জোরে ঘরের মাঝখানে যেন একটা অদৃশ্য দেয়াল তৈরি হয়ে গিয়েছিল। জিনটা সেই দেয়ালে ধাক্কা খেয়ে ছিটকে পড়ল। শেষবারের মতো সে তার সমস্ত শক্তি একত্রিত করে এক ভয়ঙ্কর চিৎকার দিল। সেই চিৎকারে ঘরের দেয়ালগুলো কেঁপে উঠল। তারপরে এক বিকট শব্দে সে ধোঁয়ার মতো মিলিয়ে গেল। ঝড় থেমে গেল। ঘরটা আবার শান্ত হয়ে এলো, কিন্তু বাতাসে রয়ে গেল সেই পোড়া গন্ধ আর তীব্র শীতের অনুভূতি। সেই ভয়ঙ্কর রাতের পর সাদিক প্রায় 1 মাস জ্বরে ভুগেছিল। সে সুস্থ হয়ে উঠল, কিন্তু তার চোখের সেই পুরনো সরলতা আর ফিরে আসেনি। সে আগের চেয়ে অনেক চুপচাপ এবং গম্ভীর হয়ে গেছে। রাতের বেলা সে আর একা থাকে না। সে বুঝতে পেরেছে মানুষের জগৎ আর জিনের জগৎ সম্পূর্ণ আলাদা। সে দুই জগতের মধ্যে দেয়াল থাকাই শ্রেয়। রতনপুর গ্রামের সেই প্রাচীন বটগাছটি আজও আছে, কিন্তু সে রাতের পর থেকে গাছটির অর্ধেক ডালপালা শুকিয়ে গেছে, পাতা ঝরে গেছে। দেখে মনে হয় যেন গাছটার অর্ধেক শরীরে বজ্রাঘাত হয়েছে। গ্রামের মানুষ বলে অমাবস্যার রাতে নাকি আজও সেই শুকনো ডাল থেকে এক নারীর করুণ কান্নার আওয়াজ ভেসে আসে। হয়তো সেই অভিশপ্ত মায়াবিনী নীলাবতী আজও তার একাকিত্বের জন্য কাঁদে। শ্রোতা বন্ধুরা, এ ছিল আমাদের আজকের গল্প, নীলাবতীর অভিশপ্ত মায়া। এক মুহূর্তের মুগ্ধতা আর একটি ভুল প্রতিশ্রুতি কিভাবে একটি জীবনকে নরকের দ্বার প্রান্ত থেকে ফিরিয়ে এনেছিল, এ তারই কাহিনী। আজকের গল্পটি আপনাদের হৃদয়ে কতটা ভয় আর শিহরণ জাগাতে পারল অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং গল্পটি লাইক ও শেয়ার করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা পাশে থাকলে আমি সর্বদা এরকম সব অস্বাভাবিক অলৌকিক জীবনের গল্প আপনাদের নিকটে উপস্থাপন করব ইনশাআল্লাহ। বন্ধুরা, আপনাদের অথবা আপনার পরিচিত কারো জীবনে যদি এরকম অস্বাভাবিক অলৌকিক ঘটনা ঘটে থাকে, তাহলে আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে দেওয়া ইমেলে অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে গল্পটি লিখে পাঠাতে পারেন। আমরা গল্পটি চমকপ্রদ হলে অবশ্যই আমাদের এই চ্যানেলের মাধ্যমে প্রচার করব। ধন্যবাদ সকলকে এতক্ষণ ধৈর্য সহকারে আমার সাথে থাকার জন্য। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এবং অশুভ ছায়া থেকে নিজেকে দূরে রাখবেন। আল্লাহ হাফেজ।